শুরু করছি বাংলা বলছে। আমরা যখন আজকে বাংলা বলছি শুরু করছি, কিছুক্ষণ আগেই আমরা দেখেছি অভিষেক বন্দ্যোপাধ্যায় তাকে স্পিকার, লোকসভার স্পিকার ওম বিড়লা সময় দিয়েছিলেন এবং একটু আগে তৃণমূল কংগ্রেসের লোকসভায় দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি ডেরেক ওব্রায়েন, কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং মহুয়া মৈত্র তারা ওম বিড়লার সঙ্গে দেখা করেন এবং সেখান থেকে বেরিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় জানান যে তিনি গোটা বিষয়টা ওম বিড়লাকে জানিয়েছেন এবং লোকসভার স্পিকারের বিবেচনার ওপর সমস্তটা ছেড়ে দিয়েছেন এবং তারা দাবি জানিয়েছেন যে যাতে এদের যে সাংসদ পদ সেটা খারিজ করা হয়, কারণ না হলে দশম শিডিউলের সঙ্গে সাযুজ্য রেখে যে ব্যবস্থাপনা রয়েছে, যে বিধান রয়েছে, সেই বিধান অনুযায়ী যেন অ্যাক্ট করা হয়। অন্যদিকে আমরা দেখলাম যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কি আরও একলা হয়ে যাচ্ছেন। একদিকে ফিরহাদ হাকিম, তিনি নাকি এখন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দের পাঠশালা নেবেন। অন্যদিকে জাস্ট কয়েকদিন আগেই যাকে গুরুদায়িত্ব দেওয়া হয়েছিল, জ্যোতিপ্রিয় মল্লিক, যিনি দীর্ঘ জেলবাসের পর বেরিয়েছিলেন কিন্তু তা সত্ত্বেও তিনি টিকিট পেয়েছেন, শুধু তাই নয়, মমতা বন্দ্যোপাধ্যায় কার্যত তাকে ক্লিনচিট দিয়েছেন, কার্যত তার হয়ে সওয়াল করেছেন যে তিনি রাজনৈতিক প্রতিহিংসার শিকার, যেটা তিনি পার্থ চট্টোপাধ্যায়ের ক্ষেত্রে করেননি। সেহেন জ্যোতিপ্রিয় মল্লিক তিনি দলের সমস্ত দায়িত্ব থেকে অব্যাহতি নিলেন। অন্যদিকে গৌতম দেব, তিনিও সদ্য দায়িত্ব পেয়েছিলেন, তাকে দায়িত্ব দেওয়া হয়েছিল। গৌতম দেব তিনি শিলিগুড়ির মেয়রের পদে ইস্তফা দিলেন। আরও ঘন ঘটা, আরও যে অন্ধকার ঘন ঘটা সেটা ছেয়ে যাচ্ছে তৃণমূল কংগ্রেসকে ঘিরে। এই সব নিয়ে আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে যারা উপস্থিত রয়েছেন তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই। বিজেপির পক্ষ থেকে রয়েছেন ওফেলিয়া সিনহা, সিপিআইএমের পক্ষ থেকে কৌস্তব চ্যাটার্জি, কংগ্রেসের পক্ষ থেকে জয়ন্ত আইচ এবং রয়েছেন প্রদীপ্ত মুখার্জি তৃণমূল কংগ্রেসের তরফ থেকে। আমি খুব সংক্ষেপে সবার কাছে 1 মিনিট করে যাব। প্রথমে প্রদীপ্তর কাছে যাব। প্রদীপ্ত, অন্ধকার তো আরো গাঢ় হচ্ছে। অন্ধকারের পরেও তো আলো আসে। রাত, যেটা সেই রবীন্দ্র জয়ন্তীতে কুণাল ঘোষ বলেছিলেন না, যে 12টার সময় যদি রাত্রির বেলায় অন্ধকার দেখো, পরের দিন সকালবেলা 12টায় আবার সূর্য হবে না, এটার কোনো মানে নেই। আজকে সারাদিন আমরা সূর্য দেখতে পাইনি, এত বৃষ্টি, চারিদিকে জল জমে গিয়েছে। তারপরেও, বৃষ্টির পরেও পরের দিন আলো ফুটবে না, এর কোনো মানে নেই। এবার অনেক সময় বৃষ্টি হলে কি হয় দিদি, ওয়েদারটাও ঠান্ডা হয়। এত চারিদিকে গরম, এই বৃষ্টিটা হয়ে গেল, একটু ঠান্ডা হলো। ফলে তৃণমূলের অন্ধকার ঘনঘটা হচ্ছে কি হচ্ছে না, আমরা এখনো অব্দি 2,60,00,000 মানুষের ভোট পেয়েছি। কিছু নেতা যাচ্ছেন, কিছু নেতা বলেছেন 2 বছর হয়তো বাঁচবেন কি বাঁচবেন না সন্দেহ আছে, শারীরিক অসুস্থতা আছে। কিন্তু অনেক কর্মী বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় যে 4টে জেনারেশন নেতৃত্ব রেডি আছে। আশা করছি আমরা আলোর দিকে নিশ্চিতভাবেই ফিরবো। আমি কৌস্তবের কাছে আসি। কৌস্তব, বলবো যে প্রদীপ্তকে ধন্যবাদ। তো প্রফেসর এমনি পছন্দ করি আমি খুব ওকে। ও যেভাবে এনভায়রনমেন্টাল সায়েন্সের ক্লাস নিল, আমি জানি না আগামী দিনে ও তৃণমূল কংগ্রেস ছেড়ে ও এনভায়রনমেন্টাল সায়েন্স পড়াতে আরম্ভ করবে কিনা। রৌদ্র বৃষ্টি এসব বললো টললো, কিন্তু এটা কিন্তু অন্ধকার থেকে আলোর দিকে যাবে অনেক পরে। 15টা বছর পশ্চিমবাংলাকে অন্ধকারে ফেলে দেওয়া হয়েছে এবং পশ্চিমবাংলায় বামপন্থীরাদের উৎখাত করার পর মানুষ ভোট দিয়েছিল তৃণমূল কংগ্রেসকে, তৃণমূল কংগ্রেস যাতে মানুষের জন্য কাজ করে। এবারও যেভাবে বিজেপিকে ভোট দিয়েছে, বিস্তারিত আরো আসবো, কাজ করার জন্য ভোট দিয়েছিল, তৃণমূল কংগ্রেসই কিন্তু অন্ধকারে পাঠিয়ে দিয়েছে পশ্চিমবাংলাকে। আমি আসবো। ফেলিয়া, এখন যাই বলুন না কেন প্রদীপ্তবাবু, সবচেয়ে বড় কথা হচ্ছে যেগুলো একেবারে শাশ্বত সত্য তার সঙ্গে উনি তৃণমূল দলের তুলনা করছেন। সূর্য মেঘের আড়ালে ঢাকবে বেরোবে, তো শাশ্বত সত্য, কিন্তু তৃণমূল দলটারই তো কোনো সত্যতা নেই। মিথ্যার উপরে দাঁড়ানো একটা দল নিয়ে তিনি এত বড় মন্তব্য করলেন কি করে? চাঁদ, চন্দ্র, সূর্য, গ্রহ তারা সবাইকে টেনে আনলেও তৃণমূল আর ফিরবে না, এটা কিন্তু শাশ্বত সত্য। জয়ন্ত, মেঘনাথ যেমন মেঘের আড়ালকে হাতিয়ার করে লড়াই করতেন, কিন্তু মেঘনাথ বধও হয়েছিল। তো সূর্য, চাঁদ, মেঘ, মেঘনাথ বধ কাব্য সব রচিত হয়ে গেছে। তৃণমূল আজকে ক্ষমতায় নেই। আজকে কংগ্রেস, জাতীয় কংগ্রেস আজকে প্রধান বিরোধী দল হতে চলেছে। আর তৃণমূলের আগে ঠিক করুক যে কে আসল কে নকল। আর এইসব পরিবারতান্ত্রিক দলগুলোর যা অবস্থা হয়, একটা আইকনকে সামনে রেখে যে দলের উৎপত্তি হয়, তার বিনাশও ওই আইকনের মাধ্যমেই হয়। এবং সেটাই আজকে বাংলার মানুষ এবং বাংলার জনগণ সেটা বুঝিয়ে দিয়েছে এই বিগত নির্বাচনের মাধ্যমে। আমি একটু চোখ রাখি প্রতিবেদনে।
দুটোই তৃণমূল, দু দলই নাকি মমতাকে মানেন। দু দলই আলাদা আলাদা করে সংসদে ও রাজ্য বিধানসভায় নিজেদের দাবি জানিয়েছে। রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন নিয়ে জল গড়িয়েছে হাইকোর্টে। সংসদে তৃণমূল ভেঙে খান খান। সংখ্যাগরিষ্ঠ সাংসদরা মিশে গিয়েছেন এনসিপিআই দলে, সমর্থন করবেন এনডিএকে। মমতাপন্থী তৃণমূলের অবস্থান কি তা জানাতে স্পিকারের দরবারে অভিষেক। তারা যখন আত্মপক্ষ সমর্থনের কথা বলছে তখন বলছে আমরা 2/3, সুতরাং আমাদের মার্জার হবে। এখানে 2/3 কি? 28 জন বা 29 জনের মধ্যে যদি 28 জন 29 জনও চলে যায় তাহলেও সেটা মার্জার নয়, যতক্ষণ না 2/3 অফ দ্য পলিটিক্যাল পার্টি ডিসাইডস টু মার্জ। দুটোই সংবিধানে লেখা রয়েছে। এবার কে সংবিধানের পক্ষে আর কে সংবিধানের বিরুদ্ধে সেটা মাননীয় অধ্যক্ষ প্রমাণ করবে। রবিবার অভিষেকের চিঠি নিয়ে ওম বিড়লার কাছে পৌঁছন সাগরিকা ঘোষ ও কীর্তি আজাদ। চিঠিতে অভিষেক মনে করিয়ে দেন যে তৃণমূল কংগ্রেস একটি অখণ্ড এবং অবিভাজ্য রাজনৈতিক দল। আইন অনুযায়ী লোকসভার পরিষদীয় দল কখনোই মূল রাজনৈতিক দলের বাইরে স্বাধীন কিছু নয়, বরং সেটি মূল দলেরই একটি অংশ মাত্র। তাই কয়েকজন সাংসদ নিজেদের ইচ্ছামতো দল থেকে বেরিয়ে এসে আলাদা কোনো গোষ্ঠী তৈরি করতে পারেন না। বেসুরো তৃণমূল সাংসদদের নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে আগামী 20শে জুলাই বাদল অধিবেশনের আগে। এমন পরিস্থিতিতে তৃণমূলের আরেক পক্ষের বক্তব্য শুনতে চেয়েছিলেন খোদ স্পিকার। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা হিসেবে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নিয়ে বৃহস্পতিবার স্থগিতাদেশ দেয়নি কলকাতা হাইকোর্ট। এবার সেই নিয়ে ডিভিশন বেঞ্চে মামলা করলেন তৃণমূল বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়। বৃহস্পতিবারই বিচারপতি কৃষ্ণা রাও নির্দেশ দিয়েছিলেন, আপাতত শোভনদেব চট্টোপাধ্যায় বিধানসভার অধ্যক্ষের সিদ্ধান্তে স্থগিতাদেশ চেয়ে যে আবেদন করেছেন তার সপক্ষে উপযুক্ত কারণ নেই। কারণ তৃণমূল কংগ্রেসের 80 জন বিধায়কের মধ্যে 58 জন বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা ও সন্দীপন সাহাকে মুখ্য সচেতক হিসেবে নিযুক্ত করায় সম্মতি দিয়েছেন। এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গ বিধানসভার অধ্যক্ষ রথীন্দ্র বসুর সিদ্ধান্তে হস্তক্ষেপ করেননি বিচারপতি কৃষ্ণা রাও। সব পক্ষকে তাদের বক্তব্যের সপক্ষে হলফনামা দিতে নির্দেশ দিয়েছেন তিনি। 28শে জুলাই ফের শুনানি করবেন বলে জানান তিনি। এই নির্দেশকেই চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে মামলা দায়ের করেছেন শোভনদেব চট্টোপাধ্যায়। এদিকে দলের ব্যাংক অ্যাকাউন্টে কোটি কোটি টাকার বেআইনি কাটমানি ঢুকতে পারে এই সন্দেহে তৃণমূলের অ্যাকাউন্টটি অবিলম্বে ফ্রিজ বা লেনদেন বন্ধ করার দাবি তুলেছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবারই বিধাননগর পুলিশ কমিশনারেটে অভিযোগ দায়ের করেছেন ঋতব্রতপন্থী 10 জন বিধায়ক। এটা যে কাটমানির টাকা নয়, এটা যে ডাকাতির টাকা নয়, এক্সটর্শনের টাকা নয়, নানান ধরনের দুর্নীতির টাকা নয়, এটা প্রমাণ করা আমাদের পক্ষে সম্ভব নয়। এবং এই যে টাকা, ধরুন এই যে চার্টার্ড ফ্লাইট, তো এই টাকা থেকেই খরচ হচ্ছে। তো স্বাভাবিকভাবে আমরা আমাদের বিধায়করা তারা বিধাননগরে সেখানে আমরা অভিযোগ দায়ের করেছি যে অবিলম্বে এই যে এগুলো তদন্ত করা হোক। একই সঙ্গে বিধানসভার অন্যতম গুরুত্বপূর্ণ পদ পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান কে হবেন তা নিয়ে দীর্ঘদিন ধরেই চর্চা চলছে। কারণ এই পদটি বিরোধী শিবিরকে দেওয়াই রীতি। গত কয়েক বছরে দেখা গিয়েছে বিশেষ কৌশলে এই পদে বিরোধী শিবিরের পছন্দের লোককেই বসিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, এবার ফিরহাদ হাকিমকে পিএসসির চেয়ারম্যান পদে বসানোর পরিকল্পনা চলছে। মমতার সঙ্গ ছাড়ার পুরস্কার তুঙ্গে তরজা। কলকাতা টিভি। ওফেলিয়ার কাছে আসি। ওফেলিয়া, আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়রা যে গিয়েছিলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় বেরিয়ে দেখালেন যে সংবিধান নিয়ে গিয়েছিলেন এবং সেখানে দাঁড়িয়ে তারা বলছেন যে 2/3 পার্টি যদি মার্জ না করে তাহলে 2/3 তাহলে 20 জন সাংসদই তারা মার্চ করতে চান বা না চান সেটা সেখানে ম্যাটারই করে না। নাম্বার 1। নাম্বার 2, আলাদা আলাদা করে 20টা পিটিশন তিনি দিয়ে এসেছেন যাতে 20 জন সাংসদ তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়, তাদের যাতে খারিজ করা হয় তাদের সাংসদ পদ। সাংসদের বিষয়ের সঙ্গে দলকে উনি জড়াচ্ছেন ঠিকই, কিন্তু দলের বিষয়টায় এই যে সংখ্যার বিষয়টা, সংখ্যাতত্ত্ব দলেরটা আপেক্ষিক, দলের বিষয়টা না দেখলেও চলবে। যারা সাংসদরা আছেন তারা যেভাবে তারা যে অন্য জায়গায় গেছেন সেটা হতেই পারেন, এটা তাদের অধিকার আছে। তো সেই জায়গাটার সঙ্গে দলকে গুলিয়ে দেওয়ার যে চেষ্টা করছেন উনি, নিজের দলের অস্তিত্ব বজায় রাখার জন্য যে নকল হইতে সাবধান, সেই সব হবে না। ওনার ওই ছবি আর সই দেখে নিন, ওই
অ্যাঙ্গেল দিয়েও পার্টি চলবে না, যা হওয়ার হয়ে গেছে, তৃণমূল শেষ হয়ে গেছে, আপ্রাণ একটা মানুষ তো চেষ্টা করবেন। ওইখানের উনি ছিলেন যুবরাজ, উনি ছিলেন সেনাপতি, সেনাপতি শেষ চেষ্টাটুকু করবে না যে দলটাকে আমি ধরে রাখার চেষ্টা করছি, অন্তত নামে থাকুক দলটা তৃণমূল। আসলে তৃণমূল তো এইটাই করেছিল, কংগ্রেসকে ভাঙিয়ে নিয়ে যাদের নিয়ে বেরিয়ে এসে তৃণমূল কংগ্রেস করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, আজ তারাই পুরনো লোকগুলো তার পাশে নেই, প্রত্যেকে চলে গেছে। শুধু সাংসদ কেন, বিধায়কদের দিকে তাকিয়ে দেখতে হবে, সবটাই তো বিশ্লেষণ করার বিষয়। এবার তারা বলছেন বিক্ষুব্ধ, তার মানে কি এ টিম বি টিম, আসল এবং বিক্ষুব্ধ, তার মানে আসল আর নকল। বহিষ্কৃত দুজনের সঙ্গে তো ফিরহাদ হাকিম, কত পুরনো তার লোক, সেও তো চলে যাচ্ছে। তাহলে উনি কোন সময় কোন সংবিধান হাতে নিয়ে কাকে কাকে আটকাবেন? কোনোভাবেই অভিষেক ব্যানার্জি আটকাতে পারবেন না। তিনি এখনো ওই চার্টার্ড ফ্লাইট ব্যবহার করছেন, তাও আবার নিজের পার্টির টাকা দিয়ে চড়ছেন, যার জন্যই আবার ঋতব্রতরা সেখানে আবার একটা দিয়ে দিয়েছে ভালো করে, যে ফ্রিজ করে দিয়েছে অ্যাকাউন্ট। সত্যি ওই টাকাগুলো, এদের তো টাকার সব মানে নয় ছয় করা স্বভাব, এখনো করে যাচ্ছে। সই জাল হলো, তারপরে আবার সেই টাকা প্লেনে যাবেন, এত কোটি কোটি টাকা লিপস অ্যান্ড বাউন্সের মালিক তিনি, তার আবার টাকার অভাব কিসের? তিনি কেন তাহলে এইরকম কাজগুলো প্রদীপ্তর কাছে আসি। করছেন? প্রদীপ্ত, অনেকগুলো ফ্যাক্টর। এক হচ্ছে যে আমরা দেখলাম যে ঋতব্রতর বিরোধী দলনেতা পদে বহাল থাকা, সেটাই আদালতের রায়, অর্থাৎ আদালত কোনো স্থগিতাদেশ তাতে দিল না। দুই হচ্ছে যেটা দেখা যাচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চার্টার্ড ফ্লাইটে ভ্রমণ নিয়ে এমনকি কুণাল ঘোষ তিনি অবধি প্রশ্ন তুলছেন। তিনি বলছেন যে যদি পার্টির টাকায় যায় তাহলে ডেফিনেটলি তাতে আপত্তি রয়েছে। তা দেখুন, টাকা যাওয়া সেগুলো একটা আলাদা প্রসঙ্গ, কিন্তু মূল যে প্রসঙ্গ তৃণমূল কংগ্রেস উঠে যাচ্ছে বা এই জাতীয় কথা, এবং 20 জন সাংসদ বিজেপির নেতার বাড়িতে গিয়ে মিটিং করছেন, তার মধ্যে একজন বলছেন ডায়মন্ড মডেলের যিনি অন্যতম প্রবক্তা তৃণমূল কংগ্রেসের মধ্যে, তিনি বলছেন যে 70 মিনিটের বেশি মিটিং হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে, বা 10 বার কথা হয়েছে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে। এগুলো করার পরেও কি সংবিধানের বাইরে তিনি বেরিয়ে যাচ্ছেন? 91তম সংবিধান সংশোধনী বলে একটা ব্যাপার আছে, যেটা 1985 সালের 52তম সংবিধান সংশোধনীর পরে যে 10th শিডিউল হয়েছিল সংবিধানের, সেই 10th শিডিউলকে কিছুটা পরিবর্তন করে, যেখানে এরা বাঁচার জন্য যে মার্জারের গল্পটা দিচ্ছে, জনগণ নিশ্চয়ই সেখানে যে কেউ আজকাল এই গুগল দাদুকে জিজ্ঞেস করলে জেনে যাবে 91st অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে 10th শিডিউলে সেই জায়গাটা চেঞ্জ হয়েছে, যেখানে বলছে যে 2/3 অফ দ্য পার্টি মেম্বার যখন ঐক্যমত হবে তখন মার্জার হবে, পার্টি মেম্বার। এটা একটা দিক। দিদি শাশ্বত সত্যের কথা বলছিলেন। দিদিদের অভিযোগ 300 জনের বেশি মানুষ মারা গেছেন, বিজেপির কর্মী মারা গেছেন, তৃণমূলের নেতা কর্মীরা মেরেছেন। 20 জন সাংসদ এনডিএ তে যোগ দেবে বলেছেন, এবং তারা মাননীয় মুখ্যমন্ত্রী এবং মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে রাষ্ট্রের কথা বলে এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানাচ্ছেন। সেই 20 জন সাংসদ মানে 140 জন বিধায়ক, তাদের মধ্যে এই 327 জনের হাতে রক্ত লেগে নেই তো, মানে তাদের হাতে এই 327 জনের বেশি। আমরা দেখেছিলাম যে অরূপ বিশ্বাসের একটা চিঠি, এবং সেটাও খুব ইন্টারেস্টিং একটা টাইমিং এ সেই চিঠির সামনে এসেছিল, যেটা 16ই জুন তৃণমূল কংগ্রেসের পার্টি অ্যাকাউন্ট যেখানে রয়েছে সেই ব্যাংকের কর্তৃপক্ষকে দেওয়া, যেখানে অ্যাকাউন্ট ফ্রিজ করার কথা বলা হয়েছিল। ইন্টারেস্টিং হচ্ছে যে এখন ঋতব্রতপন্থী বিধায়কদের 10 জন তারাও চিঠি দিয়েছেন। ওরা চিঠি দেবে। তোমরা বলেছিলে যে অরূপ বিশ্বাস তো ট্রেজারার নেই, সুভাষিস চক্রবর্তী নতুন ট্রেজারার 5ই জুন থেকে। একদমই তাই। 6ই জুনের যে জাগো বাংলা বেরিয়েছে সেখানেও যেমন বেরিয়েছে, দলের নির্দিষ্ট যে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট রয়েছে সেখানেও বেরিয়েছে, সেখানে দলের প্যাড ব্যবহার করে চন্দ্রিমাদি সাইন করেছেন, সেগুলোও রয়েছে। আমি বা তুমি কেউ জানি না যে রেজলিউশন দপ্তরে মানে ব্যাংকে গিয়েছে কিনা, তাহলে বাকিটা স্পেকুলেশনে চলছে, যেটা ঋতব্রত বলতে স্পেকুলেশনে যাচ্ছে, সেরকমই পারসেপশন স্পেকুলেশনে কি হচ্ছে দেখি। তবে ক্রীড়ামন্ত্রী ছিলেন অরূপদার প্রিয় বন্ধু মেসি 3টে গোল করেছেন, এখন উনি চিঠিটা দিয়ে কোন দিকে বল ঠেলছেন, গোলটা কোন দিকে হচ্ছে, সেটার জন্য একটু তো অপেক্ষা করতেই হবে দিদি। অরূপ বিশ্বাস কোন দলে খেলছেন সেটা তোমরা বুঝতে পারছো না, গোলটা কোন দিকে যাবে, চিঠির গোলটা কোন দিকে যাবে সেটা একটু অপেক্ষা করুন। উনিও যেমন বলেছেন অপেক্ষা করতে। আসছি কৌস্তব। তো অরূপ বিশ্বাস যা বললো আজকে, ওই সুবিধাবাদী বিধায়ক, আমি ওদের বিদ্রোহী বলি না, আমার কুণাল ঘোষের সাথে আমার 50টা ব্যাপারে ডিফারেন্স আছে, কুণাল ঘোষের অনেক ব্যাপারে আমি একমত নই, কিন্তু অন্তত কুণাল ঘোষরা যে চিহ্নে জিতে এসেছেন সেই চিহ্নের পক্ষে দাঁড়াচ্ছেন।
এ তো বাকি সব ধান্দাবাজ সুবিধাবাদী, এদের সবার নানান ধরনের কেস আছে, ভয়ে সব চলে যাচ্ছেন। 150-200 কোটি টাকা সব ফেমিক্যালসের মালিক সব হয়েছেন এক একজন, 150-200 কোটি টাকার সম্পত্তি, এরা সব বিজেপিকে মিস কল দিচ্ছে। আচ্ছা, যারা গরিব মানুষগুলো যারা চোর বলে পাড়ার কাউন্সিলরকে ডিম ছুটছেন, সত্যি তো তারা চুরি করেছে, তাই জন্য তো ডিম খাচ্ছেন, কিন্তু ওপরের নেতারা সুন্দর শুভেন্দু অধিকারীর সাথে মিটিং করে নিল। এইসব টাকা তো গেছে ওপরের নেতাদের কাছে। 20 জন এমপি তারা শুদ্ধ হয়ে গেল, ওয়াশিং মেশিনে ঢুকে বললো বিজেপির। আজকে এখানে ওফেলিয়া বলছিল কি সুন্দর লাগছিল যে কংগ্রেসকে ভাঙিয়েছে, রোজ বিজেপিকে ভাঙিয়েছে, সিপিএমকে ভাঙিয়েছে তৃণমূল কংগ্রেস। আরে আপনারা কি করলেন? আপনারা তো একই কাজ করলেন, আলাদা কি হলো? আমরা কাউকে বিজেপিতে জয়েন বলেন, করাইনি। একটু বলে নি, কাউকে আমি একটু করাইনি। বলে নি, তারপর বলবেন আপনার সময়। আমি বলছি যে তো পরিষ্কার দেখা গেল, কেউ গিয়ে শতাব্দী রায়ের বাড়িতে হঠাৎ করে মুখ্যমন্ত্রী চলে গেলেন, ওখানে দিল্লিতে ওম বিড়লার বাড়িতে মিটিং হলো, ওখানে পরপর মিটিং হলো, নতুন একটা দল চলে এলো ত্রিপুরা থেকে। আরে মানুষ কি মানে মানুষের মাথায় কি বিশ্ব বাংলার ব লেখা আছে নাকি? বত নয় ভেঙে দিয়েছেন, বেশ করেছেন, কিন্তু মানুষ তো বোঝে এখানে বিদ্রোহী সাংসদ কে, বিদ্রোহী সাংসদ, হ্যাঁ কারা বিদ্রোহী এমএলএ, কিসের বিদ্রোহী? তো বিজেপির পকেটে ঢুকে পড়েছে, সব বিজেপির ভয় পকেটে ঢুকে পড়েছে। এটাই তো 15 বছর হয়েছে। দেখুন, মানুষ প্রশ্ন করতে পারছে না, এখন তো প্রশ্ন করবে বিজেপিকে, বিজেপির কাজকর্ম নিয়ে বলবে, বুলডোজার নিয়ে বলবে, ভোটের আগে 3000, ভোটের পর বুলডোজার, এসব নিয়ে প্রশ্ন করবে। মানুষ প্রশ্ন করতে পারছে না তৃণমূল এত নিচে নেমেছে, কোথায় চুরির টাকা আছে, কোথায় আছে ছাদে আছে, না বারান্দায় আছে, না সিংহুদুকে আছে, কে শাড়ির তলায় লুকিয়ে পড়ছে। উপরে তুমি দেখেছো সব কোনোদিন? কে খাটের তলায় লুকিয়ে পড়ছে, কে অন্ধ্রপ্রদেশে চলে যাচ্ছে, কে কেরালায় চলে যাচ্ছে। তো এই যে জায়গায় নিয়ে গেছে দলটাকে, আর তারপর দাঁড়িয়ে বিজেপি আজকে যা বিজেপি করলো, যেভাবে সাংসদদের শেল্টার দিল, যেভাবে 60 জন বিধায়ককে শেল্টার দিল, আজকে পরিষ্কার বোঝা যাচ্ছে অরূপ বিশ্বাসও মিস কল দিচ্ছে বিজেপিকে। অরূপ বিশ্বাসও বলছে আমাকে বাঁচাও, ও ববি হাকিমও বলছে আমাকে বাঁচাও। সেই কারণেই তো ঋতব্রতের সাথে যোগাযোগ, যে কারণে ঋতব্রত আর সন্দীপ অন্ডা গেছে আমাদের বাঁচাও। কোনো ভুল হচ্ছে না তো, পরিষ্কার বিজেপির রাজ্যের বিরোধী দলনেতা তো বিজেপির পকেটে আছে, বিজেপির পকেটে একটা বিধানসভার ভেতরের যে ভিডিও ক্লিপটা দেখলাম, যে মুখ্যমন্ত্রী যাচ্ছেন, তার পেছনে বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় যাচ্ছেন, এবং তিনি মুখ্যমন্ত্রী যে বেঞ্চে, ট্রেজারি বেঞ্চে যাচ্ছেন সেদিকেই চলে যাচ্ছিলেন। তাকে মুখ্যমন্ত্রী মনে করিয়ে দিলেন, এক্স্যাক্টলি সেটা মুখ্যমন্ত্রী মনে করিয়ে দিলেন যে আসলে তিনি বিরোধী দলনেতা, এবং তাকে বিরোধী বেঞ্চে যেতে হবে। ঋতব্রত যিনি বিরোধী দলে রয়েছেন তার দোষ। এবার উনি যেটা বলছেন এত পরিষ্কার করে, বিজেপির ওয়াশিং মেশিনে কেউ ঢোকেনি, প্রত্যেকের অধিকার আছে, সে অন্য দলে জয়েন করছে, কি করছে, সেটা তৃণমূল ভাঙছে, তার জন্য আমরা কেন দায়ী হব? এ তো অদ্ভুত বিষয়। তৃণমূলের কাদা মাটি কলঙ্ক কেউ গায়ে রাখতে চাইছে না, তার জন্য বিজেপি দায়ী। বিজেপি তো আমি এখানে একটু জয়ন্তর কাছে আসি। জয়ন্ত, ওফেলিয়া যেটা বলছে, আমি ডেফিনেটলি সত্যি তো বিজেপি তো এদের কাউকে নেয়নি। ডেফিনেটলি প্রদীপ তোরা বলছে, কৌস্তবরা ইঙ্গিত করছে, বা তোমরা ইঙ্গিত করছো যে বিজেপির খেলা ইত্যাদি, কিন্তু যদি এইভাবে দেখো যে তৃণমূল চৌঠা মের পর তাদের হঠাৎ মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় বিশেষ করে তাদের ভীষণ তাদের নীতি, তাদের যে কর্মপদ্ধতি নিয়ে ভীষণ আপত্তির একটা জায়গা তৈরি হয়েছে, এবং তারা ভূপেন্দ্র যাদবের বাড়িতে গিয়ে মিটিং করছেন, তারা নিশিকান্ত দুবের বাড়িতে গিয়ে মিটিং করছেন, কিন্তু বিজেপি তো সত্যিই তাদের কাউকে দলে নেয়নি, একজনকেও বলতে পারবে না দলে নিয়েছে। রাদার বলা যেতে পারে বিজেপির ঘরে ঢোকার চেষ্টা করলেও বিজেপি তাদের আউট হাউসে রেখে দিয়েছে। এক্স্যাক্টলি ঠিক বলেছো। এনসিপিআইটা কি? ন্যাশনাল সিটিজেন্স পার্টি অফ ইন্ডিয়া। আমরা কেউ জানতাম? ওটা তো নিউ ককরোচ পার্টি অফ ইন্ডিয়াও হতে পারে। তার কিন্তু কোনো ভিত্তি নেই। বাংলায় পুরসভায় মাত্র 3টে আসনে হাওড়া জেলায় লড়েছিল 2023 সালে পঞ্চায়েত ভোটে, আর ত্রিপুরাতে 3টে বিধানসভার আসনে লড়াই করেছিল, সর্বসাকুল্যে ভোট পেয়েছিল 1000-এর কম। তো সেরকম একটা পার্টিকে হঠাৎ করে বেছে নেওয়ার পেছনে কি কারণ থাকতে পারে? এবং এই পার্টির যারা ফাউন্ডার মেম্বার বা যিনি ফাউন্ডার প্রেসিডেন্ট, স্বামী এবং স্ত্রী, আবার আরেকটা পরিবারতান্ত্রিক দল, কিন্তু সেই পরিবার এই ব্যানার্জি পরিবারের মতো এত অ্যাফ্লুয়েন্ট নয় বা এত ভাইব্রেন্ট নয়। কিন্তু এই দলটাকে গঠন করে রাখা হয়েছিল হাওড়ার প্রত্যন্ত ওই সাকরাইল অঞ্চলে, একটা ইট ভাটার জমি কিনে সেখানে একটা অফিস তৈরি করে রাখা হয়েছে। তার মানে কি আগে থেকে একটা প্ল্যানিং ছিল বিজেপির বা বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর, যিনি তখন বিরোধী দলনেতা ছিলেন, যে আগামী দিনে এরকম একটা পরিস্থিতির সৃষ্টি হবে? বিজেপি যেটা মহারাষ্ট্রে করেছে, শিবসেনাকে ভেঙেছে শিন্ডের মাধ্যমে, এনসিপিকে ভেঙেছে অজিত পাওয়ারের প্রয়াত অজিত পাওয়ারের মাধ্যমে, তো সেরকমভাবে বাংলায় যদি তৃণমূল হারে
বা তৃণমূল যদি সরকারেও আসতো এবার, তাহলে তৃণমূলকে ভাঙবার জন্য এবং তাদের নির্বাচিত বিধায়ক বা সাংসদদেরকে অন্য একটা জায়গায় তাদেরকে প্রতিস্থাপন করে তাদের সমর্থনটা নিজেদের এরা কি পক্ষে আনার নাবালক জন্য নাবালিকা? তারা এরকম করে কি একটা পার্টি আগে থেকেই তৈরি করে রেখেছে। মানে- এবং সারা ভারতবর্ষ জুড়ে রাজ্যে রাজ্যে এরকম আরো কত পার্টি রেজিস্টার্ড আছে, ইলেকশন কমিশনের ওয়েবসাইটে গেলে আমরা আমি দেখতে এখানে একটু পাবো। বলবো ওফেলিয়া, আজকে প্রথমে আমরা দেখছিলাম মহুয়া মৈত্র এবং সঞ্জয় রাও, তারা একটা খুব সিরিয়াস অ্যালিগেশন আনছিলেন যে আসলে মোটা অঙ্কের টাকার বিনিময় হয়েছে, যেটা নিয়ে আমরা দেখেছিলাম কাকলি ঘোষদস্তিদাররা তারা হুঁশিয়ারি দিয়েছিলেন আইনি ব্যবস্থা নেওয়ার। আজকে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গলায় স্পিকারের সঙ্গে দেখা করে বেরোনোর পর সেই একই সুর, এবং তিনি বলছেন যে তিনি এটা অন রেকর্ড বলছেন এবং তার বিরুদ্ধে চাইলে মামলা করতে পারে। যারা ভুরি ভুরি টাকা ভরে রেখেছে তারা কাকে কি দোষ দিচ্ছে? আর তারা তো সবই ওই এক জায়গার ছিল, ডিএনএ তো সব এক। তারা কি করছে না করছে সত্যি আমাদের মাথা ব্যথা নেই। সত্যি কথা বলতে, তারা কংগ্রেস থেকে বেরিয়ে এসেছিল, এসেই এই জায়গায় তারা আবার কোথায় কে ঢুকে পড়ছে। এরা এবার ইলেকট্রন প্রোটন কে কোথায় কি ঘুরছে, কে কাকে ধরে নেবে, সেই বিশ্লেষণে তো আমরা বিজেপিরা যেতে পারি না। বারবার যেই যে দোষারোপ করা হচ্ছে নতুন দল আগে থেকে করে রাখা হয়েছে হাওড়ায়, উনি কি তাহলে আমি বলবো কি খাঁচায় টিয়া পাখি নিয়ে উনি বসেছিলেন? উনি জানতেন? এটা তো নয়। তাহলে উনি এত বড় কংগ্রেসের যিনি, প্রদীপ্তর কাছে আসি এটা এক তো সেকেন্ড। হতে পারে না, উনি বলতে পারেন না এই কথা। প্রদীপ্ত, না, আমি অফিলিয়াদি কি এটা বলতে পারেন যে দীর্ঘদিন ধরে যে তাপস রায়কে তারা চোর বলেছিলেন এবং বলেছিলেন 24 সালের জানুয়ারি মাসে যখন তার বাড়িতে 12 ঘন্টা ধরে ইডি তল্লাশি করলো এবং তারপরে বিজেপির মুখপাত্ররা টিভিতে এসে বললো দুটো বড় বড় ব্যাগ ভর্তি কাগজ নিয়ে তাপস রায়ের বাড়ি থেকে বেরিয়েছে, তাপস রায় চোর, শীতকালের জামা ভর্তি করতে হবে, জেলে যেতে হবে। তাহলে শুনুন, সেই আমি তাপস কাউকে রায় বলতে- আমাদের বলতে- নেতা, তাকে কি আপনারা চোর বলে ভুল করেছিলেন? আজকে স্বীকার করুন যে তাপস রায় মাননীয় তখন একজন গুরুত্বপূর্ণ বিধায়ক ছিলেন, তাকে আপনারা চোর বলে ভুল করেছিলেন। তৃণমূলের সেই নেতা প্রদীপ্ত, কাকলি এখানে ঘোষদস্তিদার- তাপস রায়ের সেই দিনও বক্তব্য ছিল যে তারই দলীয় তাপস রায় নিয়ে সতীর্থ, এক বক্তৃতা। সেকেন্ড, তারই দলীয় সতীর্থ সুদীপ বন্দ্যোপাধ্যায় তিনি ইডি পাঠিয়েছে, নাম্বার 1। নাম্বার 2, সেটাই তখন বলছি। যে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে কাছের করে রাখতে, আপন করে রাখতে তাপস রায়কে পর করা হয়েছিল, আজকে দাঁড়িয়ে সেই সুদীপ বন্দ্যোপাধ্যায় কিন্তু গুটি গুটি গিয়ে নিশিকান্ত দুবের বাড়ি আর ভূপেন্দর যাদবের বাড়িতে যাচ্ছেন। দিদি, তো তুমি সেটা আমার কথা ওফেলিয়াদের বলতে- বলার আগে আমি তাই না, তো না, আসলে আমি- তোমাদের আমি শেষ করবো। আত্মসমীক্ষণ দরকার। তোমরা তো আমি তাপস রায়ের আত্মসমীক্ষা- থেকে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে বেছেছিলে বেশি, কাছের ভেবেছিলে। এবার একটু বলি দিদি, এই কারণেই বলছি যে তাপস রায়ের থেকে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে আমরা আগে ভেবেছিলাম এই কারণে হয়তো যে ইডি আমাদের কন্ট্রোলে নয়। ইডি আমাদের কন্ট্রোলে যদি হতো তাহলে এত হয়রানি আমাদের হতো না। আর আজকে যদি তাপস রায় ঠিক হন তাহলে সেই তাপস রায়কে কি যন্ত্রণা সহ্য করতে হচ্ছে যে সুদীপ বন্দ্যোপাধ্যায় ওখান থেকে বলছেন যে উত্তর কলকাতার রাজনীতি আমি এখনো নিয়ন্ত্রণ করি, একটা ফোনে ঠিক করে দেবো, 70 মিনিট আমি আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মিটিং করেছি। এই দুটোকে ভাবো, একদিকে বিজেপির নেতারা সেই দিনকে যারা তাপস রায়কে বা আমাদের অন্যান্য সেই সময়কার নেতা চোর বলেছিলেন, তারা কি ভুল বলেছিলেন? আর যদি ভুল না বলে থাকেন তাহলে আজকে তাপস রায় যে বক্তব্য দিয়েছিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়ের প্রেক্ষিতে সেটা যদি সত্যি হয় তাহলে কত ভয়ঙ্কর রাজনীতি, সে ভয়ঙ্কর রাজনীতি আজকে তাদের গিলতে হচ্ছে, বিজেপির কর্মী সমর্থককে গিলতে হচ্ছে। আমি আসবো, প্লিজ একটা ছোট্ট ব্রেক আমাকে নিতেই হবে। আসবো ছোট্ট একটা বিরতির পর আমরা এই প্রসঙ্গে আলোচনায় ফিরছি। দেখতে থাকুন বাংলা বলছে। কয়েকদিনের মধ্যেই ছবিটা আমূল বদলে গেল। মমতা বন্দ্যোপাধ্যায় আরও একা হয়ে যাচ্ছেন। 26-এর নির্বাচনী প্রচারে গিয়ে যাকে দরাজ সার্টিফিকেট দিয়েছিলেন তার দীর্ঘ জেল বাসের পরও এবার দলের যাবতীয় পদ ছাড়লেন সেই জ্যোতিপ্রিয় মল্লিক, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রিয় বালু। তার বক্তব্য যে শরীর খারাপ, তাই দলীয় দায়িত্ব পালন করা তার পক্ষে সম্ভব নয়। অন্যদিকে একই দিনে শিলিগুড়ির মেয়র পদে ইস্তফা গৌতম দেবের। দলে দলে দলত্যাগ আর পদত্যাগ, তৃণমূলের অন্দরমহলে একে একে নিভিছে দেউটি। পরাজয়ের 1 মাসের মধ্যে তৃণমূল আইসিসিউর লাইভ সাপোর্টে ঘরের ছেলে, অনেক লড়াইয়ের সাথী, বিশ্বস্ত বালু হাত ছাড়লেন মমতার, ওয়ার্কিং কমিটির পদ থেকে সরে দাঁড়ালেন। রাজ্যের প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে চিঠি লেখেন নেত্রীকে। আমার 350-এর উপর সুগার, কিডনি খারাপ হয়ে গিয়েছে। এই অবস্থায় দলের কোনো কাজকর্মে আমি এখন যুক্ত থাকতে পারছি না। গত শনিবারই জ্যোতিপ্রিয়কে দলের কর্মসমিতির সদস্য করেছিল তৃণমূল। 1 সপ্তাহের মধ্যেই সেই পদ শূন্য। 1998 সালে তৃণমূলের প্রতিষ্ঠা থেকেই দলের সঙ্গে বিধায়ক মন্ত্রিত্ব সবই পেয়েছেন।
তৃণমূল আমলের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক 2023 সালে 27 অক্টোবর রেশন দুর্নীতি মামলায় গ্রেফতার। 2025-এর 15 জানুয়ারি ইডির বিশেষ আদালতে জামিন। 2026-এর নির্বাচনে হাবড়া থেকে তৃণমূল প্রার্থী। বালুর বিরুদ্ধে পাহাড় প্রমাণ অভিযোগ থাকলেও প্রচার সভায় মঞ্চে দাঁড়িয়ে বালুকে প্রশংসায় ভরিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমার গভর্নমেন্টে বালু যত ভালো কাজ করেছে এ কেউ করতে পারেনি। ওকে হিংসা করে গ্রেপ্তার করেছিল, কোনো প্রমাণ পাইনি। পাহাড় প্রমাণ দুর্নীতির অভিযোগ, তারপরেও তৃণমূল জ্যোতিপ্রিয়কে সম্মানজনক পদ ও দায়িত্ব দেয়। তাই প্রশ্ন উঠছে, দলের সবচেয়ে কঠিন সময়ে দায়িত্ব ছেড়ে দেওয়া কি শুধুই ব্যক্তিগত সিদ্ধান্ত, নাকি নেপথ্যে অন্য কোনো কারণ? পদ ছাড়ার পর কি এবার দল ছাড়ার দিকেও পা বাড়াবেন মমতার প্রিয়? একই দিনে জোড়া ধাক্কা। শিলিগুড়ি পুরসভার মেয়র পদ থেকে ইস্তফা দিয়েছেন গৌতম দেব। শিলিগুড়ি পুর কমিশনারকে পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন তিনি। সরকারি গাড়ি ও নিরাপত্তারক্ষীও ছেড়েছেন গৌতম দেব। আই এম নট অ্যাট অল ফিলিং কমফোর্টেবল। আমার নিজেকে একটু বাধ্য মনে হচ্ছিল। শিলিগুড়ি মহানাগরিক হিসাবে আমার মনে হচ্ছিল আমার মর্যাদা আমি রাখতে পারছি না। সেই জন্য আমার মনে হয়েছে যে বেটার স্টেপ ডাউন। 2011 বিধানসভা নির্বাচনে জিতে উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের মন্ত্রী। 2016 সালে পুনর্নির্বাচিত হওয়ার পর পর্যটন মন্ত্রী। 2021 সালে ডাবগ্রাম ফুলবাড়ি আসনে হেরে যান। 2022 সালে শিলিগুড়ি পুর নিগমের নির্বাচনে জয়। 2026 সালে শিলিগুড়ি কেন্দ্রের প্রার্থী হয়ে পরাজিত হন। বিভিন্ন পুরসভা ও পুর নিগমের চেয়ারম্যান এবং মেয়রেরা পদত্যাগ করছেন। পদত্যাগ করেছেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম, বিধাননগরের মেয়র কৃষ্ণা চক্রবর্তী, চন্দননগরের মেয়র রাম চক্রবর্তী। এবার শিলিগুড়ির মেয়রও পদত্যাগ করলেন, যার অর্থ শিলিগুড়ির পুরো বোর্ড ভেঙে গেল। ওনাকে কাজ করতে দেওয়া হচ্ছিল না এবং উনি মেয়র হিসেবে কিভাবে কাজ করবেন, যেখানে সরকার এবং প্রশাসন তাকে এড়িয়েই একের পর এক কাজ করে যাচ্ছে। তো সেইখানে দাঁড়িয়ে তিনি অসম্মানিত বা উপেক্ষিত বোধ করেছেন। সম্ভাব্য ভাঙন আজ করতে পেরে ঘর গোছাতে শুরু করেন মমতা, কিন্তু নিঃশব্দে পাড় ভাঙছে। দায়িত্ব পেয়ে যারা পদ ও দল ছাড়লেন, প্রদীপ সরকার, অলকা সেন মজুমদার, মহাবীর আগরওয়াল, রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়, জ্যোতিপ্রিয় মল্লিক। অতীতের অবদান ভুলে সংকটে হাতছাড়া। সময় যত এগোচ্ছে ততই একা মমতা। সামনে 21শে জুলাই। তৃণমূলের এই ডামাডোল পরিস্থিতির মধ্যে 21শে জুলাই নিয়েও শঙ্কা। শহরের মূল রাস্তা বন্ধ করে 21শে জুলাই সভা করায় আদালত অবমাননার অভিযোগে মমতা অভিষেককে নোটিশ হাইকোর্টের। 2018 সালের নির্দেশ 2025 সালের শহীদ দিবসে অমান্য করার অভিযোগ। কলকাতা টিভি। প্রদীপ্তর কাছে আমার এখানে জিজ্ঞাসা, প্রদীপ্ত, যার উপরই এখন মমতা বন্দ্যোপাধ্যায় ভরসা রাখতে যাচ্ছেন, তিনি অব্যাহতি নিয়ে নিচ্ছেন। একদমই তাই। কিছু ক্ষেত্রে আমরা খুব খারাপ ভাবে একটা সমস্যার ফেস করছি, সেটা বলতে আমার এখানে কোনো দ্বিধা করছি না। যে সকল নেতাদেরকে আমরা বারংবার ভরসা করেছি, তার মধ্যে কিছু বিধায়কও রয়েছেন যারা ইতিমধ্যে অন্য জায়গায় অন্যরকম ভাবে কাজ করছেন। আমরা কিছু ক্ষেত্রে আমাদের সেই সব নেতাদেরকেও, যারা দীর্ঘদিন ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গী ছিলেন, তাদেরকেও ভরসা করতে পারছি না। কিন্তু একটা জায়গায় ভরসা আমাদের রয়েছে, যে আমাদের সঙ্গে অগণিত সাধারণ কর্মীরা রয়েছেন, অনেক ইয়ং ব্লাড রয়েছেন। আপাতত যে সমস্যাটা হচ্ছে, সেই সমস্যাটা আমরা নিশ্চয়ই দ্রুত কাটিয়ে উঠবো, এইটুকু ভরসা আমরা করতে পারি। আমরা ওফেলিয়ার কাছে প্রশ্ন। ওফেলিয়া, ডেফিনেটলি দলীয় পদ থেকে ইস্তফা দিচ্ছেন বা অব্যাহতি দিচ্ছেন, সেটা আলাদা পার্ট, কিন্তু দুই হচ্ছে যে এই বিভিন্ন পুরসভার তার চেয়ারম্যানরা, মেয়ররা, তারা ইস্তফা দিচ্ছেন এবং সেখানে দাঁড়িয়ে যে কাজ করতে দেওয়া হচ্ছে না, ব্রাত্য করে দেওয়া হচ্ছে। আমরা সদ্য দেখেছি ফিরহাদ হাকিম, তিনি কলকাতা পুরসভার মেয়র পদে ইস্তফা দিয়েছেন। আজকে শিলিগুড়ির মেয়র গৌতম দেব দিলেন। প্রশ্ন হচ্ছে, ডেফিনেটলি আপনারা হিউজ ম্যান্ডেট নিয়ে এসেছেন বিধানসভায়, কিন্তু পুরো ভোটের তো এখনো দেরি আছে। পুরসভাকে ফাংশন করতে, পুরসভা নির্বাচিত হয়েছিল, সে পুরসভাকে ফাংশন করতে না দেওয়া, বা পুরসভায় ডেফিনেটলি বলতে পারেন যে তো অ্যাডমিনিস্ট্রেটর বসানো হবে, প্রশাসক বসানো হবে, কিন্তু এক্সিস্টিং যে মেয়র বা চেয়ারম্যান, তাদের ব্রাত্য করা, তারা কাজ করতে পারছেন না, তারা অব্যাহতি নিচ্ছেন, এটাও কি আমাদের যে ডেমোক্রেসির যে স্তরগুলো রয়েছে, সেই স্তরগুলোর সঙ্গে সঙ্গতিপূর্ণ? কেন মেয়ররা কাজ করতে পারছেন না? মেয়রদের সঙ্গে কারা থাকে? কাউন্সিলররা থাকে। তাদের অধিকাংশ কাউন্সিলররা টাকা পয়সা নিয়ে, গয়না নিয়ে, ব্যাগ ভরে ভরে পালিয়ে গেছে, কেউ কেউ বিদেশে পালিয়ে গেছে। সেটা আগে ভেবে দেখুন। কার্যত তাদের হাত পা বাঁধা। যে কজন আছে তারা ভয়ে আসছে না,
কারণ তারাও সব তরম ব্যাগ কম্বল মানে সবকিছু পোটলা পাটলি গুছিয়ে রেখেছেন, আসবেন কি করে? কাজ করতে পারছে না আমাদের জন্য নয়, নিজেদের লোকেদের জন্য। আমাদের কজন কাউন্সিলর আছে বলতে পারেন যে পৌরসভা চালাতে পারছেন না? আসলে সব কিছু পারেন এনারা। যারা এতদিন এই তৃণমূল দলটায় 15 বছর ধরে ছিলেন, তারা কেউ দেহত্যাগের আগে পদত্যাগ ভাবতেই পারতেন না, তারা ফটাফট পদত্যাগ করে দিচ্ছেন। এটা কি ধরনের চলছে? সেটার জন্যও কি বিজেপি করবে? জবাব দেবে বিজেপি না মমতা বন্দ্যোপাধ্যায়? আর সুদীপ্তর জন্য আমি একটা কথা বলছি, কিছু মনে করবেন না। প্রদীপ্ত, একটা কথা বলছি। আপনি বললেন প্রদীপ্ত বাবু যে অগণিত কর্মী আছে, আপনি রাজনৈতিক একজন ব্যক্তিত্ব, মুখপাত্র, আপনি এটা কি করে বলেন? কর্মীদের সংগঠিত করতে হয়, তার জন্য প্রয়োজন হয় সংগঠক নেতার। তারাই যদি মাথার উপরে না থাকে, গাছের শিকড় যতই শক্ত হোক, পাতা ঝরে পড়বেই। শিকড় নড়বড়ে হয়ে গেছে, সংক্ষেপে নিয়ে আমি কৌস্তবের কাছে আসবো। ঝরে পড়বেই। না, কিন্তু আমাদের নেতা পাতায় কোথায়, যাত্রা সংগঠক বলতেন না। কোথায়? বলছি সেটাও এসে যাচ্ছে। অনেক নেতা আছেন, অসিত মজুমদার আজকে ছাড়া পেয়েছেন এবং তিনিও তার বক্তব্য রেখেছেন। কুণাল ঘোষ, আমি জাস্ট এখানে ছোট্ট করে একটু বলি প্রদীপ, তো কালই যখন আমরা আলোচনা করছিলাম তখন একজন স্পিকার বললেন যে আচ্ছা আজকে অবধি তো পদে আছেন, কাল সকালে পদে থাকবেন কি? সত্যি তো আজকে আমরা দেখলাম যে জ্যোতিপ্রিয় মল্লিক তিনি অব্যাহতি নিলেন মেয়র পদে। না, এটা তো একটা এখন শোনা যাচ্ছে বিড়ম্বনা। নরেন্দ্রনাথ চক্রবর্তী তিনিও অব্যাহতি নিয়েছেন। আমি বিড়ম্বনার কথা একদম অস্বীকার করছি না দিদি, কিন্তু আমি একটা পৌরসভার কথা বলছি। বিজেপির কাউন্সিলর আছেন 7 নম্বর ওয়ার্ড বনগা পৌরসভা, তিনি আবার বিধায়ক বটে হাবড়ার। তিনি বললেন পৌরসভায় এসে, ভাই তুমি ওইখানে ট্রেনের উপর টয়লেটটা ওটা ভাঙো, কারণ ওটা বাড়ির পাশে রয়েছে, টয়লেটটা ভাঙা হলো। বনগার বিধায়ক এসে বললেন চেয়ারম্যানকে, তুমি এটা কি করেছো, তুমি এটা কেন ভেঙেছো, তোমার কি অধিকার আছে এটা ভাঙার? তাহলে বাস্তবতাটা এখানে বোঝা যাচ্ছে যে এক কাউন্সিলর তিনি বিজেপির তার দাবি অনুযায়ী একটা কাজ চেয়ারম্যান করলেন, তাকে এসে আবার সেই অঞ্চলের বিধায়ক সবার সামনে অপদস্থ করছে, ফলে কাজ তো এইভাবেই আটকে যাচ্ছে। আমি প্রথমে বলবো যে আজকে যে ঘটনাটা ঘটছে এর জন্য তৃণমূল কংগ্রেস দায়ী। দেখো, ব্যাক টু স্কোয়ার ওয়ান বলে না, নো ওয়ার্ক ফোর্স হয়, এক জায়গা থেকে ঘুরে এসেছে। গৌতম দেব যখন রেজিগনেশন দিল, আমার মনে পড়ছিল অশোক ভট্টাচার্য ছিলেন মেয়র এবং অটোনমির সুযোগ ছিল, সে সব তুলে দিয়ে এমন একটা ভাবনা ছিল মমতা ব্যানার্জি যে আগামী 50 বছর বোধহয় ক্ষমতায় থাকবো, এমন সিস্টেম করলেন, স্বায়ত্তশাসন তুলে দিলেন এবং অটোনমিকে তুলে দিয়ে এমন সিস্টেম করলেন যে প্রিন্সিপাল সেক্রেটারি এবং উপরের রাজ্য সরকারই বোর্ডগুলো চালাবে। এখন সেই সুযোগটা বিজেপি নিয়ে নিয়েছে। এখন ওফিলিয়া একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলছিল যে কাউন্সিলররা পালিয়ে গেছে, টাকা নিয়ে পালিয়ে গেছে, এ নিয়ে পালিয়ে গেছে। ঠিক, ওফিলিয়ারই কথা ঠিক, কাউন্সিলররা পালিয়ে গেছে রাজ্যের বাইরে চুরি করে, আর 60 জন বিধায়ক আর 20 জন সাংসদ পালিয়ে গিয়ে বিজেপিতে ঢুকে পড়েছে। বিজেপিতে কেউ ঢোকেনি, বিজেপির জন্য পুরো দরজা বন্ধ আছে। ওই জন্য মাঝখানে বলতে হচ্ছে সচ বহুত করওয়া। না করওয়া नहीं लगता है, এটা ভুল হচ্ছে, কোন জায়গায় ভুল হচ্ছে। সবাই এরাকে মুখে ললিপপ দিয়ে নেই, সবাই প্রাপ্তবয়স্ক, যার যে আঞ্চলিক দলে যেতে ইচ্ছে হয়েছে সে গেছে। বলেনি তৃণমূল দলে দেখি না কাকুলির বিরুদ্ধে ব্যবস্থা হয় কিনা, দেখি না ঋতব্রতদের বিরুদ্ধে ধর্ষণের মামলা যে ছিল তার বিরুদ্ধে ব্যবস্থা হয় কিনা, দেখি না, দেখবো তো আমরা। যাই বাকিদের বিরুদ্ধে হচ্ছে সেটা হয় না। অরূপ বিশ্বাস মিস কল দিল, দেখি না অরূপ বিশ্বাস যে বহিষ্কৃত নেতাকে ক্লিন চিট দিয়ে দলের একেবারে সাদরে গ্রহণ করে রাজ্যসভায় আবার পাঠিয়ে দিল, সেই মমতা বন্দ্যোপাধ্যায়কে আগে দেখুন। কিন্তু মালিক তার বিরুদ্ধে ব্যবস্থা হয় কিনা দেখি না। তারা প্রত্যেকে কাউন্সিলর পালিয়ে গেল আর কিছু চলে গেল বিজেপির কাছে, এ আমাদের জানা আছে, বোঝা আছে। আসলে শুভেন্দু অধিকারীকে দিয়ে ব্যবস্থা করে যাতে ম্যান্ডেট পাস হয়, লোকসভায় যাতে বিল পাস হয়, তার জন্য নেওয়া হচ্ছে। এবং বিজেপি করছে সরাসরি বিজেপি ভুল মন্তব্য, আমি মানতে পারবো সরাসরি বিজেপি ঘরে মিটিং করছেন কেন? বিজেপি ঘরে মিটিং করছেন কেন? না, এক সেকেন্ড আমার ওফেলিয়ার কাছে প্রশ্ন। আমরা এখন মহারাষ্ট্রে যে বেঙ্গল মডেলটা, মহারাষ্ট্র মডেল, এখানে কিনা এটা নিয়ে আলোচনা হচ্ছিল অতি সম্প্রতি, বেঙ্গল মডেল মহারাষ্ট্রে কিনা। এবং আমরা খুব ইন্টারেস্টিং জিনিস দেখছি যে এখানে না হয় একটা ইলেকশন হয়েছে, সেই ইলেকশনে তৃণমূল কংগ্রেসের ভরাডুবি হয়েছে। তৃণমূল কংগ্রেসের যিনি সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার বিরুদ্ধে সবাই প্রবল বিক্ষোভ ব্যক্ত করছেন এবং তারা দল ছাড়ছেন। সবারই নিশানায় অভিষেক বন্দ্যোপাধ্যায়। মহারাষ্ট্রে এই মুহূর্তে দাঁড়িয়ে তো কোনো নির্বাচন হয়নি, শিবসেনা আগেই দুভাগ হয়েছে। এখন উদ্ধব ঠাকরে শিবসেনা, হঠাৎ করে আদিত্য ঠাকরে, এখানে যেমন অভিষেক বন্দ্যোপাধ্যায় নিশানা হচ্ছেন, সেখানে আদিত্য ঠাকরে, এটা কি
জাস্ট কোইন্সিডেন্টাল? অবশ্যই। এই দেখুন, কোন আঞ্চলিক দল কোথায় কি করবে এটা তো তাদের অ্যাক্টিভিটি, সেই দলকে প্রশ্ন করুন। বিজেপি কি দায়বদ্ধতা নিয়েছে নাকি? দায়িত্বও নেই, দায়বদ্ধতাও নেই, সম্পূর্ণ তারা নিজস্ব মতামত দিয়ে যা কাজ করছেন। কেন অযথা কালিমা লিপ্ত করার প্রচেষ্টা হচ্ছে এটা আমি বুঝছি না। আমি এখানে আমি জয়ন্তর কাছে আসার আগে জয়ন্তর কাছে আসার আগে এক সেকেন্ড, জয়ন্তর কাছে যারা স্পিকার কেন বললো না? যখন বললো আমরা এনডিএ হয়ে কাজ করব, কেন বলতে পারলেন না বিজেপির নেতারা, সর্বভারতীয় নেতা, দেশের নেতারা, না চোরদের নিয়ে কাজ করবো না, দরকার নেই চোরদের সাপোর্ট, কেন বলতে পারলেন? কৌস্তব, আমি আজকেই একটা খুব ফানি একটা দেখছিলাম, একটা ক্লিপ দেখছিলাম বাংলাদেশের একটি ছবির একটা ক্লিপ দিয়ে, সেখানে বলা হচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে 4 মে পরবর্তী সময়ে তৃণমূল কংগ্রেসের নেতারা যারা কোটানকোট ভালো তৃণমূল হতে চাইছেন তারা বলছে, মানে সেখানে একজন বাংলাদেশের খুবই প্রতিভাশালী অভিনেতা যিনি এখানেও ভীষণই পরিচিত এবং প্রশংসিত, তো তার একটা ডায়লগের টুকরো সেটা খুব ভাইরাল হয়েছে। সেখানে তিনি বলছেন যে প্রথম মানে সমস্ত দোষ তোর, পয়লা বিশ্বযুদ্ধ তোর জন্য হয়েছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধ তোর জন্য হয়েছে, সিরাজউদ্দৌলা তোর জন্য মারা গেছে, লায়লা মজনুর মিলন তোর জন্য হয়নি, ম্যালেরিয়া, ফাইলেরিয়া, ডেঙ্গি সবকিছু তোর জন্য হয়েছে। তো এইটা হচ্ছে এখন দাঁড়িয়ে ভালো তৃণমূল হতে চাওয়া যে নেতারা, তাদের বক্তব্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। আবার তারই একটা ভার্সন আমরা দেখতে পাচ্ছি মহারাষ্ট্রে আদিত্য ঠাকরের বিরুদ্ধে। তো এটা কি জাস্ট কোইন্সিডেন্টাল? আমি এই বিদ্রোহীদের মানে সুবিধাবাদী ধান্দাবাদীদের একটাই কথা বলি, চন্দ্রবিন্দুর ওই গানটা, যে এটা তো আগে বলনি, কেন আগে বলনি? সবাই জানতো তো ভাইপো যে এইরকম ভাবে দলকে নিয়ন্ত্রণ করছে, টিকিট বিক্রি করছে। ওই যে ভাইপোদের কি একটা হলো না, কি একটা নবজোয়ার না কি জোয়ার হলো, সেইখানে টাকা দিয়ে টিকিট বিক্রি হয়েছে, সুমিত্রা এরা সব খারাপ। আগে বললেন না কেন? যিনি ধোঁয়া ধোঁয়া দেখলেন যে শিল্প নাকি পশ্চিমবাংলায় ধোঁয়া ধোঁয়া ধোঁয়া, কুইন্টাল কুইন্টাল জল, সেও পাল্টি খেয়ে এখন বিজেপির পকেটে। কাজে এটা ভুল হচ্ছে। ক্ষমতায় নেই, তৃণমূল ক্ষমতায় নেই, তাই জন্য তারা বুঝে গেছে চুরি তো করেছি, পালাবো কোথায়। কিন্তু বিজেপি পালাতে দেবে না, এই 20 জনের সমর্থন চাই না। বলুন না পরিষ্কার, বললেন না কেন? দেখবো বিল পাস করার সময় দেখবো, কেন বললেন না যে কাকুলিকে নেব না? এই নারদা চোর। প্রত্যেকের নিজস্ব অধিকার আছে, প্রত্যেকের ব্যক্তিগত অধিকার আছে। সে যদি তার মত পরিবর্তন করে যায়, কেউ কি নাবালক নাবালিকা আছে না? সাংসদরা বোকার মতো বলছে। কেউ ব্রেন ওয়াশ করতে পারে না, কেউ জয়ন্ত, কিন্তু প্রশ্ন হচ্ছে প্রদীপ্তরা এখন যখন দল ভাঙানো ইত্যাদি, অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি দল ভাঙানোর অভিযোগ করছেন, দল ভাঙানোর মডেলটা তো আমরা এ রাজ্যে তৃণমূলকে প্র্যাকটিস করতে দেখেছি, এবং যাতে সবচেয়ে বেশি যদি রক্তক্ষরণ কারো হয়ে থাকে সেটা কংগ্রেসের। জাতীয় কংগ্রেসের রক্তক্ষরণ আমরা সকলেই দেখেছি, বাংলার মানুষ দেখেছে বিগত 2016 সাল থেকে। 2016 বিধানসভার পর থেকে আমরা দেখেছি প্রথম মানুষ ভিয়াকে কিভাবে নেওয়া হয়েছিল কেস দিয়ে, খুনের মামলা দিয়ে। রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় কাটোয়ার দীর্ঘদিনের কংগ্রেসের বিধায়ক, তাকেও খুনের মামলা দিয়ে তাকে দলে টানা হয়েছিল। আজকে রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় দল ছেড়েছেন, মানুষ ভিয়া দল ছেড়েছেন, আগামী দিনে আরও অনেকেই দল ছাড়বেন। কিন্তু আমার বক্তব্য সেটা নয়। আমার বক্তব্য হচ্ছে মমতা ব্যানার্জি যে আয়নাটা দেখিয়েছেন, আজকে তাকে সেই আয়নাটা দেখতে হচ্ছে। মমতা ব্যানার্জি যে দলটার প্রতিষ্ঠা করেছিলেন একটা জাতীয় কংগ্রেসের মতো মহিরুহকে ভেঙ্গে, কিন্তু উনি ভুলে গেছিলেন যে মহিরুহই থাকে, মহিরুহর কিছু ডালপালা ঝড়ে ঝাপটায় পড়ে যেতে পারে, ছিটকে যেতে পারে, কিন্তু মহিরুহই থাকে। সেই জন্য আজকে মমতা ব্যানার্জিকে দিল্লিতে গিয়ে সোনিয়া গান্ধীর কাছে মাথা নত করে তাকে সারেন্ডার করতে তিনি ইচ্ছা প্রকাশ করতে হচ্ছে। কিন্তু এইখানে আমরা যেটা দেখে এসেছি বিগত 15 বছর ধরে, যে যাহাই তৃণমূল তাহাই কিন্তু পদ্মফুল, যাহাই জোড়া ফুল তাহাই বিজেপি। হ্যাঁ, মানতে হবে, আপনাকে মানতে হবে। তার কারণটা হচ্ছে আজকে যে এনসিপিআই-তে যে 20 জন সাংসদ যোগদান করলেন, তার মূল নেত্রী বা মূল হোতা বা মূল পুরোহিত যিনি শ্রীমতী কাকলি ঘোষ দস্তিদার। আচ্ছা, নারদা স্টিং অপারেশন আমাদের সকলের মনে আছে না মৌমিয়া? এই নারদা স্টিং অপারেশনে কিন্তু আমরা দেখেছিলাম 5 লক্ষ টাকা কাকলি ঘোষ দস্তিদারকে নিতে। আমরা নারদা স্টিং অপারেশনে দেখেছিলাম আজকের বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে 5 লক্ষ টাকা নিতে। সেই নারদা স্টিং অপারেশনের তদন্ত কোথায়? তার আজকে যে সিবিআই তদন্ত হচ্ছিল, তার পরিণাম কি বাংলার মানুষ জানতে চায়। তার কারণ আমরা দেখলাম যে এই বিজেপির
ওয়াশিং মেশিনের মাধ্যমে আজকে শুভেন্দু অধিকারী বাংলার মুখ্যমন্ত্রী হয়েছেন। আগামী দিনে হয়তো কাকলি দেবী ভারতবর্ষের কোনো একটি দপ্তরের মন্ত্রিত্ব লাভ করবেন। এবং সুদীপ বন্দ্যোপাধ্যায় তিনি নিজে বলছেন যে আমরা এনডিএ কে সাপোর্ট করব, আমরা এনসিপিআই এর সংসদ হিসেবে এনডিএ কে সাপোর্ট করব, কিন্তু তিনি বলতে পারছেন না তার নিজের স্ত্রী কলকাতার চৌরঙ্গীর বিধায়িকা তিনি কি আজকে বিরোধী তৃণমূল মানে ঋত তৃণমূলে আছেন না না তো বলেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছেন। এক্স্যাক্টলি, মানে নিহত তৃণমূল, আহত না নিহত তৃণমূলের সাথে আছেন না ঋত তৃণমূলের সাথে না, আছেন? আমি ডেফিনেটলি যে কোনো দল সম্পর্কে অন্তত আমি এটা যেহেতু অত্যন্ত দায়িত্বশীল একটা ডিবেট, সেখানে দাঁড়িয়ে আমি এটা দল এক্সিস্ট করছে যে দলটা, তাকে আমি নিহত বলাটা আমি কখনোই এনকারেজ আহত বলতে পারি। একটা জিনিস বলছেন, একটা কথা বলছি যে ঠিকই তো আমরা এটা তো জানি। দেখুন ববি হাকিমও কিন্তু একটা সময় তৃণমূলে থাকা অবস্থাতে হালকা করে বলে ফেলেছিলেন যে ওই টাকাটা, নারদার টাকাটা কারা দিয়েছিল সবাই জানে। কেডি সিং, তার সাথে অভিষেকের কি সম্পর্ক, অভিষেক ফাঁসাবার চেষ্টা করছিল, সব বুঝলাম, কিন্তু তদন্ত হয়নি। তদন্ত কি করে করবে? শুভেন্দু অধিকারীর নাম ছিল, তদন্ত করতে পারছে না। একটু বলেনি দুই, শুনেন একটু বলেনি মুখ্যমন্ত্রী বলছি তো অভিষেক করেছিল তো সবাই জানে, তো নতুন কিছু তো না। তো শুভেন্দু নিজেও বলেছে মুশকিল বাসের থেকে কঞ্চিত দর বেশি। আমি বলছি যে তো শুভেন্দু বাবু নিজেও বলেছে, কিন্তু কথাটা সেটা না। কথাটা হচ্ছে অতীতে, আচ্ছা অভিষেক যে ঘটনাটা ঘটিয়েছে, মপিয়াদি যে কথাটা বললো, আমি তো এটার সাথে একমাত্র অতীতে বলনি কেন? শুভেন্দু অধিকারী তো অন্য দলে গেছে, রেজিগনেশন দিয়েছে, শুভেন্দু অধিকারী রেজিগনেশন দিয়ে গেছে, বিধায়ক পদে রেজিগনেশন বলেনি, বাকিরা বলেনি কেন? যে পদে ছিলেন বাকিরা বলছি তো, আমি তো বলছি, কিন্তু বাকিরা বলেনি কেন? এখন বিজেপির পকেটে ঢোকার চেষ্টা, এখন ঋতব্রতর সাথে দেখা করার চেষ্টা, এখন বিরোধী দলে যাওয়ার চেষ্টা। ববি হাকিম বলেনি কেন? প্রেস কনফারেন্স করে 4 তারিখের আগে বলেনি কেন? অন্য নেতারা 4 তারিখের আগে বললেন না কেন? এই কাকুলি দেবী আগে বললেন না কেন যে ওনাকে ভাষার চেষ্টা করেছিল অভিষেক ব্যানার্জি? প্রত্যেকের এবারের নির্বাচনে প্রত্যেকে সেনাপতি হচ্ছে অভিষেক ব্যানার্জি আর নেত্রী হচ্ছে মমতা ব্যানার্জি, তার ছবি নিয়ে দলে জিতলেন আর তারপর বিজেপির পকেটে ঢুকে যাচ্ছেন। আমার এখানে প্রদীপ্তর কাছে প্রশ্ন, যে প্রদীপ্ত ডেফিনেটলি স্পিকারের বিবেচনা, তার যে বিচক্ষণতা তার উপর ছেড়ে দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, কিন্তু প্রশ্ন হচ্ছে আমরা এখানেও যেভাবে দেখেছি যে বিরোধী দলনেতা তাকে স্পিকার মান্যতা দিয়েছেন এবং আদালতও তার উপর কোনো স্থগিতাদেশ দেয়নি, অর্থাৎ এই মুহূর্তে দাঁড়িয়ে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বিরোধী দলনেতা। তাহলে একদিকে লোকসভা মানে সংসদের ভেতরে এটা কিভাবে হ্যান্ডেল করবে? দ্বিতীয়ত হচ্ছে দলগতভাবে, আবারও বলছি যে যত দিন যাচ্ছে দলে যে কর্মীরা, এখনো যদি কিছু কর্মী থেকে থাকেন লয়াল কালীঘাট তৃণমূল বা মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় পন্থী তৃণমূল, তাদেরকে তাদের এনকারেজ কে করবে? তাদের জন্য তো ভীষণ ডিমোরালাইজিং একটা পরিস্থিতি। কর্মীদের কাছে কে যাবেন? একদমই তাই, ডিমোরালাইজিং অবশ্যই, কিন্তু তার জন্য আমরা যেটুকুতে বিশ্বাস রাখছি ভারতের সংবিধান, ভারতের গণতন্ত্র এবং মানুষের যে অধিকার, কিছুক্ষণ আগে অনধিকার চর্চার কথা আসছিল, আমি বলছি যে দোষে সব্যসাচী দত্তকে দোষী করা হয়েছে, বিশেষ করে সিন্ডিকেট রাজের, এই বিজেপির নেতারা তো বারংবার বলেছিল কাকলি ঘোষ দোষীরা সেই একই দোষে দোষী। রাজারহাট থেকে শুরু করে বারাসাতে যে সমস্ত বিজেপির কর্মীরা খুন হয়েছেন তার জন্য কাকলিদি দোষী। তাহলে এই সিন্ডিকেট রাজ থেকে বিজেপির কর্মী খুন, তাহলে সেই একই বিষয়ে যদি সব্যসাচী দত্ত ডিম খান এত বা সব্যসাচী দত্তকে জেলে যেতে হয়, তাহলে কাকলি ঘোষ দোষীদের কি করে সেদিনকে রেজিগনেশন দিলেন, সেদিনকে সিকিউরিটি পেলেন? এইটা হচ্ছে তৃণমূল কর্মীরা দেখছে এবং তারপরে সংগঠক ঠিক আসবে, সংগঠকরা সেটা বুঝে নেবে পরবর্তীকালে। কিন্তু বিজেপি যেভাবে আজকে ওই সাইড লাইন দিয়ে রেফারি থেকে শুরু করে লাইন্সম্যান সবাই নিজের দিকে কাজ করছে, তখন মাঠে খেলার জন্য দর্শকরাই এক সময় নেমে পড়ে এই সম্পূর্ণ খেলাটা বন্ধুল করতে খুব বেশি লাগবে না। দলের ক্যাপ্টেনের হাতে কোনো ক্ষমতা নেই, ক্যাপ্টেন তো কন্ট্রোল করবে অন্যান্য প্লেয়ারদের। প্লেয়াররা বেরিয়ে যাচ্ছে, তার জন্য দায়ী, তার জন্য বিজেপি দায়ী হবে। যখন হেরে গেল পার্টি, তখন এইরকম এত বড় দক্ষ সংগঠক মমতা বন্দ্যোপাধ্যায়, এত বড় নেত্রী, তিনি ধরে রাখতে পারলেন না নিজেদের কুচো কাচাগুলোকে দলে। কিন্তু তারা বেরিয়ে গেছে, কেউ ঘরে গিয়ে তার দরজা খুলে একই সঙ্গে ওফেলিয়া, এই প্রশ্ন তো থাকবে যে আমরা ডেফিনেটলি তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রী, কাউন্সিলর, প্রাক্তন বিধায়ক, তাদের ভুরি ভুরি দুর্নীতির অভিযোগ সামনে আসছে, কোনো সন্দেহ নেই তাতে। কিন্তু যে ব্যাপক ধরপাকড় হচ্ছে, কোথাও দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস বলছে যে একটা অংশের ক্ষেত্রে প্রতিহিংসামূলক রাজনীতি হচ্ছে, অর্থাৎ এই পরিস্থিতিতে তৃণমূল কংগ্রেসের হয়ে, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়
পন্থী তৃণমূল কংগ্রেস হয়ে কথা বলার মতো পরিস্থিতিও কি কারোর জন্য রয়েছে? আমরা কি দেখলাম, সন্দীপন সাহার বিরুদ্ধে গিয়ে প্রিয়াঙ্কা টিবরেওয়াল এবং ওফেলিয়া প্রিয়াঙ্কা টিবরেওয়াল যে সে বিজেপি নেত্রী নন, মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি টেক অন করেছেন। ওই দোর্দণ্ড প্রতাপ মমতা বন্দ্যোপাধ্যায় 2021-এ 213 আসন নিয়ে মুখ্যমন্ত্রী হওয়ার পর, যখন তিনি সিটিং মুখ্যমন্ত্রী, সেই সময় ভবানীপুরে তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। সে প্রিয়াঙ্কা টিবরেওয়ালরাও তারা বিক্ষোভ দেখাচ্ছেন। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় পরের দিন রীতিমতো হুঁশিয়ারি দিচ্ছেন যে এই বিষয়টা কিন্তু শ্রমিক ভট্টাচার্য, শুভেন্দু অধিকারী তারা নিশ্চয়ই দেখছেন। দেখুন, কারোর ব্যক্তিগত দায় দায়িত্ব নেওয়ার জন্য আমি আসিনি। আর একটা বিষয় যে পশ্চিম কার কথা বলে, ঋতব্রত না প্রিয়াঙ্কার? অবশ্যই সেটা বোঝা যাচ্ছে। ঋতব্রতর দায়িত্ব তো আমি এই কথা তাহলে প্রিয়াঙ্কা টিবরেওয়াল যেটা বলছেন এখন তার দায়িত্ব আপনার তার দায়িত্ব না, তিনি ব্যক্তিগত ইচ্ছায় যা কাজ করবেন তার দায়িত্ব কি পার্টি না দলের? না তাহলে সন্দীপন সাহার বিরুদ্ধে যে অভিযোগ, সেই অভিযোগগুলো অভিযোগ না। অভিযোগ নয় কেন? সব অভিযোগই অভিযোগ, কিন্তু তিনি যে হয়তো মানে রামেন্দু সিংহ রায় পন্থাটা আলাদা হতো। এবার বলি, রামেন্দু সিংহ রায়ের বিরুদ্ধে অভিযোগটা অভিযোগ, কিন্তু সন্দীপন সাহার বিরুদ্ধে অভিযোগটা অভিযোগই অভিযোগ। আমি যেটা বলছি যে আপনারা কি বলছেন ধরপাকড়, তার মানে কি আইনের শাসন এখনো বলবৎ হবে না? প্রত্যেকে তো জোর জোর চড়ি বেরোচ্ছে, তার খুব সংক্ষেপে আমাকে শেষ করতে হবে। প্রদীপ্ত 30 সেকেন্ডে, 1 সেকেন্ড। অবশ্যই আইনের শাসনটা জরুরি, কিন্তু সেটা খণ্ডিত কেন? সন্দীপন সাহার বিরুদ্ধে প্রিয়াঙ্কা টিবরেওয়াল অভিযোগ করলে সেটা হয়ে যাবে ব্যক্তিগত, আর রামেন্দু সিংহ রায়ের বিরুদ্ধে সন্তু পান করলে সেটা হয়ে যাবে প্রকৃত আইনি লড়াই। এখানেই বিজেপির যে সিগন্যাল, প্যারকা সিগন্যাল, এটা পরিষ্কার হয়ে যাচ্ছে। কোনো সিগন্যাল নেই, আমাদের সময় একদম শেষ, সময় একদম শেষ, এখানেই করতে হবে। আপাতত এখানেই শেষ করছি। তৃণমূল কংগ্রেসের যে এই মুহূর্তে দাঁড়িয়ে মুষ্টিমেয় যে কয়েকজনের উপর ভরসা করে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তারাও তার পাশে থাকছেন তো, নাকি একে একে নিভিছে দেউটি? যেভাবে আজকেও আমরা বেশ কয়েকটা নামকে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশ থেকে, তার আস্থাভাজনদের তার পাশ থেকে সরে যেতে দেখলাম, আগামীকালও এরকম কিছু অপেক্ষা করছে। আপাতত বাংলা বলছে এখানেই শেষ করছি। দেখতে থাকুন কলকাতা টিভি।